ইডির বিরুদ্ধে দায়ের এফআইআরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ইডির বিরুদ্ধে দায়ের এফআইআরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তের বড় খবর, ইডির বিরুদ্ধে দায়ের এফআইআরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের যে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেগুলোকে সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এই মুহূর্তের বড় খবর, ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী শুনতে পাচ্ছ? শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগ করব। ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল ইডির বিরুদ্ধে, আর সেই মামলাতেই অর্থাৎ যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ইডি আরও একটি দাবি আদালতে করেছিল। মামলার ক্ষেত্রে আবেদনে রাখা হয়েছিল যে যে সমস্ত সিসিটিভি বা ফুটেজ রয়েছে সেই মুহূর্তের সেগুলো যেন সংরক্ষণ করে রাখা হয়। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ডিটেল দাও আগে। দেখো, যেরকমটা আজকে শীর্ষ আদালতের অর্ডার যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেমন নির্বাচন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়, তেমনই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যদি অথরাইজেশন লেটার হাতে নিয়ে বৈধ তদন্ত করে তাহলে সেটাও আইন সিদ্ধ। অর্থাৎ যে প্রশ্ন বারবার উঠছিল যে বৈধ অর্ডার নিয়ে যখন কেউ যাচ্ছে, ইডি যাচ্ছে, তাহলে তাদের উপরে আক্রমণ করেন। আপাতত সব পক্ষকে নোটিশ ইস্যু করেছেন বিচারপতি। 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়া যাবতীয় ডিজিটাল ডিভাইসের তথ্য সংরক্ষণ করতে হবে। আজকে শুরুতেই এই দাবি করা হয়েছিল ইডির পক্ষ থেকে, সেই দাবিতেই আপাতত মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে যেখানে তল্লাশি চলছে এবং তার যে সিসিটিভি ফুটেজ যেটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিল ইডি, সেই ডিভাইসও সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যাদের অফিসারদের উপরে দায়ের করা যে এফআইআর হয়েছে তার উপরে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। শুরুতেই তুমি দেখেছো শুভজিৎ, এই নিয়ে তুষার মেহতা বলেন যে বারবার যদি এদের উপরে এরকম ভাবে আক্রমণ করা হয়, এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তাদের মনোভাব কিরকম হবে। তারা যাচ্ছেন একটা জুডিশিয়াল অর্ডার নিয়ে কাজ করতেন, সেটা ইডি আধিকারিক হতে পারেন, সেটা সিবিআই আধিকারিক হতে পারেন, কিন্তু বারবার তাদের উপর ওই হামলার ঘটনা, তাদের বিরুদ্ধে গ্রেফতারির কাজ করা, সেটা আদতে তাদের মনোবল নষ্ট করে দিতে পারে। আজকে সেই বিষয়গুলোর উপরে মান্যতা দিয়ে যত অফিসারদের উপরে দায়ের করা হয়েছিল এফআইআর, সমস্ত কিছুর উপরে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কোন কোন নথি নিয়ে গেছেন সেগুলিকে সংরক্ষণ করতে হবে। সিসিটিভি ফুটেজ অর্থাৎ সেদিনের ঘটনায় কি হয়েছিল সেটা সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কার্যত বলা যেতে পারে অনেকটাই স্বস্তি ইডির জন্য। শুভজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ইডির বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এর উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কারণ ইডি এই আবেদনও তারা করেছিল। আর তার সঙ্গে সঙ্গে ইডির আবেদন ছিল যে যা কিছু হয়েছে সেই ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ সেটা যেন সংরক্ষণ করা হয়। সেই আবেদনেও মান্যতা দেওয়া হয়েছে, অর্থাৎ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ফাইল বা হার্ড ডিস্ক যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলোও যাতে থাকে, সেই সমস্ত তথ্য এগুলোর সংরক্ষণের ব্যাপারেও বলা হয়েছে। জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সুপ্রিম কোর্টের সামনে থেকে রয়েছেন। জ্যোতির্ময়, এই স্থগিতাদেশ এবং সংরক্ষণের বিষয়ে যে সমস্ত হার্ড ডিস্ক তথ্য বাজেয়াপ্ত বা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের ব্যাপারে যে সওয়াল জবাব হয়েছে আজকে আদালতে, ছোট্ট করে একটু জানতে চাইব। দেখো, প্রথম জানিয়ে দিই, আজকে একেবারে অর্ডার দেওয়ার আগে
যে পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যেটা সব থেকে বড় লার্জার কোশ্চেন, অর্থাৎ এক্ষেত্রে বৃহত্তর প্রশ্ন হিসেবে যে বিষয়টি সামনে আসছে তা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি তারা যেমন একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তার পাশাপাশি রাজ্যের ফোর্স, রাজ্যের পুলিশ তারাও একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। এই যে সংঘাত, এই সংঘাত কোনো সময়ই কাম্য নয়, এই বিষয়টি স্পষ্টভাবে এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে। এবং কোনো একটি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের নামে তারা যদি ইলেকশন প্রক্রিয়াতে হস্তক্ষেপ করে সেটা যেমন কাম্য নয়, ঠিক তার পাশাপাশি কোনো তদন্তকারী এজেন্সি তাদের কাছে যদি অথরাইজেশন লেটার থাকে, তারা যদি বোনাফাইড ইনভেস্টিগেশন করে, অর্থাৎ বৈধ তদন্ত যদি তারা করে, তাহলে কোনোভাবেই সেই তদন্ত নিয়ে তার আইনি দিক নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, সেটা সম্পূর্ণভাবে আইনসিদ্ধ। আর তারপরেই বিচারপতি স্পষ্টভাবে যে নির্দেশ দেন যে যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিজ করে নিয়ে গেছেন, যা তিনি নিয়ে গিয়েছেন ইলেকট্রনিক ডিভাইসেস, প্রত্যেকটা বিষয়কে প্রিজার্ভ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গায় তল্লাশি চলেছে সেই জায়গায় এবং তার সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ এবং স্টোরেজ ডিভাইস সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে পরবর্তী তদন্তের স্বার্থে। ইডি অফিসারদের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা, বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা যে এফআইআর দায়ের হয়েছে সেই প্রত্যেকটা এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ তদন্তকারী ইডি অফিসারদের উপরে কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই খুব তাৎপর্যপূর্ণভাবে অভিষেক মনু সিংভি তিনি বলেন যে উল্টো দিকে যারা রয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে যেমন প্রতীক জৈন রয়েছে বা অন্যান্য আরও অনেকের নাম এক্ষেত্রে উঠে আসছে, তাদের বিরুদ্ধেও যেন কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন বা তাদের বিরুদ্ধেও যেন কোনো চরম পদক্ষেপ করা না হয়, সেই বিষয়ে কোর্ট তাদেরও নিরাপত্তা দিক। কিন্তু এইখানে প্রশান্ত কুমার মিশ্রা তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই যে কেস, সেই কেসের সংবেদনশীলতা বুঝতে হবে এবং সেই কারণেই ইডি বা কোনো তদন্তকারী সংস্থার হাতে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে তারা তদন্ত চালিয়ে যেতে পারবে। অর্থাৎ উল্টো দিকের পক্ষে যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম নিরাপত্তার মোড়ক আজকে দেয়নি সুপ্রিম কোর্ট। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি অথরাইজেশন লেটার থাকে তাহলে কোনো বাধা নেই। এবং যখন পুরো বিষয়টিকে সাম আপ করা হয়, যখন বিচারপতি তার এই মূল অপারেটিভ পার্টের অর্ডারের আগের যখন তিনি সমগ্র মামলাতে কী কী শুনানি হয়েছে সেই পর্যায়গুলো যখন তিনি এক এক করে তুলে ধরেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে যে হস্তক্ষেপ করছেন, এটা যে কার্যত একটা প্যাটার্নে পরিণত হয়েছে এই বিষয়টি তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কলকাতায় ইডি অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সময় যেভাবে বা সিবিআই অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন সময় যেভাবে ধর্ণা হয়েছে, বিক্ষোভ হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও যে সওয়ালে উঠে এসছে তা তিনি উল্লেখ করেন। হাইকোর্টের অভ্যন্তরের ঘটনা, যেভাবে হাইকোর্টের অভ্যন্তরে শুনানি আটকে দেওয়া হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ভিড় জড়ো করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আদালত অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে। কোট আনকোট ডিস্টার্বিং শব্দটা আজকে বিচারপতি ব্যবহার করেছেন। এবং এর প্রেক্ষিতে আগামী দিনে যখন এই ঘটনার পুরো শুনানি হবে, এই প্রসঙ্গ যে আবার আসবে তাও কিন্তু স্পষ্ট। আগামী 3 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তার মধ্যে সব পক্ষের জবাবি হলফনামা জমা দিতে হবে, অর্থাৎ এই কাউন্টার এফিডেভিট তাদেরকে জমা দিতে হবে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এক্ষেত্রে রয়েছে, শেষ বেলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে তারা একটা সর্বশেষ পিটিশন ফাইল করেছেন যেখানে রাজীব কুমার সহ অন্য অফিসারদের সাসপেন্ড করার কথা বলা হয়েছে। আমরা আজকে সকাল থেকে সেই খবর জানাচ্ছিলাম যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন ডিওপিটি তারা যাতে রাজীব কুমার এবং অন্য অফিসারদের সাসপেন্ড করে সে ব্যাপারে কোর্ট নির্দেশ দিক, সেই বিষয়টা যেন নোটিশ ইস্যু করা হয়। তাও যে এক্ষেত্রে নোটিশ ইস্যুর মধ্যে থাকছে তাও কিন্তু বিচারপতি আজকে জানিয়ে দিয়েছে। সঙ্গে থাকো জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে আছেন, আর এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি মুখপাত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার বক্তব্য একটু নেব। ইডি আজকে যা সওয়াল করেছে, যে আবেদন রেখেছিল আদালতের কাছে সেটা মান্যতা পেয়েছে, এফআইআর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক কি বলবেন এই মামলায় যে পর্বে এখন আছে, আপনার বক্তব্য? দেখুন, বিষয়টি সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট তার নির্দেশ দিয়েছে, কিন্তু সেদিনের যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রম তো সাদা চোখেই বোঝা যাচ্ছিল যে কোনটি ভুল, কোনটি ঠিক, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। তার ফলে আদালতের কাছে মানুষ চায় ন্যায় চেয়ে, বিচার চেয়ে। ইডি সেই ন্যায় চাইতে গেছিল এবং এই স্থগিতাদেশের নির্দেশ যা আপনাদের মাধ্যমে জানতে পারছি তাতে বোঝাই যাচ্ছে যে সেদিনের ঘটনাক্রম নিয়ে
সুপ্রিম কোর্ট ঠিক পথেই আছে এবং ইডিকে তারা স্বস্তি দিয়েছে। ইডির উপর যাবতীয় যা এফআইআর তার উপর স্থগিতাদেশ দিয়ে আশা করছি তদন্ত যা যা ইডির প্রয়াস ছিল বাকি সেই তদন্ত সেভাবে নিয়ে যাওয়ার জন্য তারা অনুকূল রায় দেবে। সুপ্রিম কোর্টে আজ কি হলো এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো, ইডির বিরুদ্ধে করা যে এফআইআর তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর এর মধ্যে আরো কয়েকটা বিষয় জানিয়ে রাখতে চাইবো। To the political parties' affairs is also an important issue to decide. There are so many things to be decided, but this is also an important issue that has to be decided. Matter has been directed to appear on 3rd February. So the court has also said that it will be difficult for central agencies to work under such circumstances if the state. That is an observation. That is an The question is this. Question is listen. It's a of course broader question. If you say so, the question is whenever in a non-BJP state, central agency will interfere with the political party just before election, that is also not good. Correct? Similarly, if the central agency works and the state agency interferes, that is also not good. To maintaining this cooperative federalism is not the duty only of the state, it is also duty of the central government. Right? There were two parties there. You have to accept the two part. Every time, whenever in BJP state, before the election, ED, see, here is what they have said. They have said court scam case, correct. We don't have anything to say. 2,700, we have nothing to. They have given the list of dates. Last evidence which has been taken by them in this statement is 21st February 2024. Thereafter he was sleeping altogether. Now when the election is forthcoming, then he was jumping upon, ED is jumping upon. That is also the question now. And it has also been said that if it is a property of the any political party, then it should not. হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সুপ্রিম কোর্টে নজর রেখেছি। আমি এই নিয়ে কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং ব্রেকের পর যে বিষয়গুলো জানানো হয়েছে, হলফনামার কথা বলা হয়েছে, আর যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে, কি একটু যদি নির্যাসটা জানা যায় সংক্ষেপে। আলিমা, প্রথমে বলি যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং ইডির বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল সেটার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কোর্ট। কিন্তু আজকের আদালতের গোটা শুনানি পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, যেটা নিয়ে রাজ্য রাজনীতি গোটাভাবেই আলোড়িত। সত্যি কি একজন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কোনো তল্লাশি যেখানে চলছে সেখানে কি যেতে পারেন? প্রশ্ন করা হচ্ছে আদালতের পক্ষ থেকে। শীর্ষ আদালতের বিচারপতি জানতে চাইছেন ইডির তদন্তে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে কি। তিনি প্রশ্ন করছেন পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পায় তা দেখা দরকার। 3, দলের কাজ বলে কি তদন্ত আটকানো যেতে পারে? প্রশ্ন আদালতে। ধরে নেওয়া যাক ইডি আধিকারিকরা সৎ উদ্দেশ্যে কাজ করছিলেন, কোর্ট এমনটাই মন্তব্য করছেন। এই মন্তব্যের সূত্রপাত কোথায়? যখন শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে যারা কাজ করছেন তারা কাদের জন্য কাজ করছেন, তারা তো নিজেরা একা যাননি সেখানে, তারা জুডিশিয়াল অর্ডারের ভিত্তিতে বা যে তদন্ত করছেন সেটা বৃহৎ অর্থে তদন্ত করা হয়েছে, যে 30,000 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করে, সেটা সাধারণ মানুষের হাতে সঁপে দেওয়া গেছে। ফলে তারা বৃহৎ স্বার্থে কাজ করছিলেন। তাদের যদি কোথাও গিয়ে এফআইআর করা হয়, তাদেরকে কখনো গ্রেফতার করা হয়, এই জন্য পুরনো যে বিভিন্ন মামলা সেই প্রসঙ্গ আজকে উল্লেখ করতে ভুলেননি তুষার মেহতা। তার বক্তব্য, যদি সত্যি এরকমভাবে অ্যারেস্ট করা হয়, তার বিরুদ্ধে এফআইআর করা হয়, তাহলে তো অফিসারদের মনোবল ভেঙে যাবে। আজকে সেই একই কারণে বিচারপতি শীর্ষ আদালতে তারাও মনে করছেন, এবং সত্যি কি রাজ্য সরকার পারে কোনো তদন্তে হস্তক্ষেপ করতে পারে, এই প্রশ্ন তারা তুলে দিয়েছেন। একই সঙ্গে কার্যত এই তদন্তের উপরে, এই এফআইআর এর উপরে যেটা ইডি অফিসারদের বিরুদ্ধে, ওই ভদ্রলোক আসলে আমি দেবো না, আপনি জান প্লিজ। ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ ইডির স্বস্তি। শীর্ষ আদালতে তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল, আজ এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোর ভূমিকা। বিচারপতি বলেন যে সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয় এবং কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক
তেমনই কেন্দ্রীয় এজেন্সির তদন্তেও কোনো দল রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না। যদি আইনিভাবে গুরুতর অভিযোগের তদন্ত করে সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। এবং যে সমস্ত কেসগুলো যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ সেগুলো স্টে করেছে, আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। আমরা তো বলেছিলাম অল্টারনেটিভ রিমেডি, তা বলেছে যে এখানে যে আর্টিকেল এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। These are the 2 points. These are the 2 points have to be heard very both the 2 questions. Their questions are also framed and our issues are also framed. যে ইলেকশন এলেই কেন এত তৎপরতা হবে, সেটা কেন হবে? 2-3টে কোশ্চেন এরকম এটাকে দিয়েছে। অতএব এই যে বললাম 3 ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শোনানো হবে। অনেকে বলছেন এটাতে নাকি রাজ্য সরকারের পরাজয় বা ধাক্কা, এটা দেখুন ধাক্কা পরাজয় যার পারসেপশনে যাবে সে করুক, আমার কোনো তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে আপনি সুন্দর, আপনাকে সুন্দর বলুন, আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে, এটা আমার পারসেপশনের ওপর, আপনার তাতে দোষ নেই তো। আপনি হয়তো সত্যি ভালো লোক, আমরা ধর বাজে লোক, ওই দেখতে খারাপ লোক, কানে একটা কি গুজে ঘুরে বেড়াচ্ছে মস্তানদের মতো, এটা আমি বলতেই পারি। আরে পারসেপশন হাইকোর্টের শুনানিটা হবে না এখন, বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুন না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুন না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, তাহলে ওরা ডিসাইড করুক। হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্টে চলে আসা কেন? কাউকে সিল করতে পারেন যদি কোনো অফেন্স হচ্ছে সেখানে, এটাও তারা হ্যাঁ বললাম তো, ওটা তো কথাটা বললাম, সেটা সিল করে না, স্টেট এজেন্সি ইন্টারফেয়ার করতে পারে না। সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে স্টেট এজেন্সি ইন্টারফেয়ার করতে পারে, কারেক্ট। আবার অ্যাট দি সেম টাইম এটাও বললো তো যে এই যে পলিটিক্যাল যখন ইলেকশন আসছে তখন এই এজেন্সিগুলো হঠাৎ করে তৎপরতা শুরু করছে, সেটাও করতে পারে না। দাদা হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্টে কেন এত শুনানি করতে চাইছে এনফোর্সমেন্ট? দেখো পাওয়ারটা দুটো জায়গাতে আছে, 220 ওখানেও আছে, আর্টিকেল 32 এখানে আছে। ওরা ওখানে গিয়েছিল, ওখানে শুনেছে, ওরা এখানে এসছে, জজ স্যাররা মনে করছে ওদের শুনবো, ওরা যা মনে করে সেখানে হবে। কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য, সেই জন্য এসছে। দাদা ডিজি এবং আইপিএস দের হঠাৎ মনে হয়েছে দে আর মোর কমফোর্টেবল, তাই জন্য আবার এসছে। ডিজি এবং আইপিএস দের সাসপেন্ড করার একটা আর্জিও ছিল, সেই আর্জি কোর্ট শুনানি। আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আগামী পরবর্তী শুনানি হচ্ছে 3রা ফেব্রুয়ারি এই মামলার ক্ষেত্রে, এবং 2 সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। আরও একবার এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি সব থেকে বড় খবর, কারণ ইডির করা মামলা সেটার শুনানি চলছিল এবং ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোর ভূমিকাও। বিচারপতি পি.কে. মিশ্রের পর্যবেক্ষণ, সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, তাহলে আজকের যে গোটা সেশনটা হলো সেখানে কোন কোন পয়েন্টগুলো সব থেকে ইম্পর্টেন্ট হয়ে সামনে এলো? যেটা আমরা যদি দেখি যেভাবে এই গোটা ঘটনাটা ঘটেছে তাতে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এক, তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে যে বারবার যখন নির্বাচন আসে তখনই সিবিআই আর ইডি সক্রিয় হয়,
রাজনৈতিক কাজের জন্য যে ফাইল, অত্যন্ত গোপনীয় ফাইল, সেটাই সেখানে রাখা ছিল, সেটা তল্লাশি করার জন্য কেন ব্যবহার করা হবে? এই প্রশ্ন, গুরুতর অভিযোগ তারা করছেন। আজকের বিচারপতি শীর্ষ কোর্টে তারা একটা কথা বলছেন যে এটা সত্যি যে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা কোনো এজেন্সির কাজ নয়, কিন্তু যদি তারা বৃহৎ স্বার্থে কোনো গুরুতর অপরাধের ক্ষেত্রে এরকম তদন্ত করতে পারেন, সত্যি কি রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ গিয়ে বাধা দিতে পারেন? 2, তদন্তে হস্তক্ষেপ করা, যেভাবে তদন্তে হস্তক্ষেপ করা হয়েছে সেটা কি আদতে কাম্য? কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি প্রাতিষ্ঠানিক প্রধান, তিনি কি সত্যি এভাবে সরাসরি চলে যেতে পারেন? এই প্রশ্নগুলো সহজ করে শ্রাবন্তী, আমরা এই দুটো বিষয় কি বলতে পারি যে আগামী শুনানিতে দুটো বিষয়ের উপর মূলত নজর থাকবে। এক হচ্ছে যে সাংবিধানিক প্রধান যিনি, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ভূমিকা পালন করেছেন তার ভূমিকা নিয়ে প্রশ্ন এক, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে এই ধরনের তৎপরতা বেড়েছে ভোটের আগে, যেটা তৃণমূল কংগ্রেস সামনে এনেছে সেই বিষয়টা, মানে এই দুটো বিষয়ের উপরই জোর থাকবে, তাই নয় কি? দেখো, এটা যেরকম সত্যি, আবার পাশাপাশি আজকের এই গোটা যখন শুনানি চলছিল, তারা একটা সময় অভিযোগ করেন, ইডি এবং সলিসিটর জেনারেলের পক্ষ থেকে বলা হয় যে তারা এই মামলাটা হাইকোর্টেই রাখতে চাইছেন না, এখানে নিরাপত্তাবোধের অভাব রয়েছে, এখানে শুনানি করতে দেওয়া হবে না, এবং এটা একবার নয়, বারবার ঘটনা ঘটেছে, এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। কোর্ট আনকোর্ট তারা প্যাটার্ন শব্দটা বলছেন, এবং তাদের যদি এই পিটিশনটা দেখা যায় সেখানেও তারা এই ট্রেন্ডের কথাটা বলছেন, এবং সর্বশেষে তাদের যুক্তিতেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে বলা হলো যে মামলাটি শুধু সুপ্রিম কোর্টেই হবে, হাইকোর্ট থেকে আপাতত আর হাইকোর্টে কোনো রকম শুনানি হবে না। কার্যত তোমার মনে থাকবে এর আগেও চিটফান্ডের মামলায় এই ধরনের একই সাবমিশন রেখেছিল সিবিআই যে এখানে কাজ তারা করতে পারছে না, মামলাটি অন্যত্র নিয়ে যাওয়া হোক, সেরকমভাবে অন্যত্র নিয়েও যাওয়া হয়েছিল। বারবার এই প্রসঙ্গ যদি হয়ে থাকে এই মামলা চলাকালীন, তুমি দেখো আজকের এটাও বলা হয়েছে, বিচারপতিরা বলেছেন যে হাইকোর্টে যে ঘটনা শুক্রবার ঘটেছিল সেটা যদি বারবার ঘটতে থাকে তাহলে অন্যান্য হাইকোর্টেও সেই একই ধরনের ঘটনা ঘটতে পারে। তারা বলেছেন। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আপনাদেরকে শোনাই। আইপ্যাক কর্ণধার প্রত্যেক জৈনের বাড়ি, অফিস এবং আশেপাশের যে এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইস, আরো একবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইস ফুটেজ সংরক্ষণের নির্দেশ সর্বোচ্চ আদালতের। আর কি বলা হয়েছে নির্দেশে? জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী জানাবেন। জ্যোতির্ময়, দেখো, এই অর্ডারের আগে যে অবজারভেশন পার্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই অর্ডার দেওয়ার আগে তিনি বলছেন যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া হচ্ছে, তখন কোনো একটি স্টেটের ল এনফোর্সিং এজেন্সি বা কোনো একটি স্টেটের, কোনো একটি রাজ্যের প্রশাসনের অংশ হিসেবে কেউ বা তার ছদ্মবেশে কেউ দোষ করে পার পেয়ে যাবে, এটা কখনোই হওয়া উচিত নয়। এই বিষয়টি আইনের দৃষ্টিভঙ্গি থেকে খতিয়ে দেখা উচিত। দ্বিতীয়ত, যে কথা তিনি বলেন যে এই যে সংঘাত, অর্থাৎ একদিকে কেন্দ্রীয় এজেন্সি, অপর দিক থেকে রাজ্যের ল এনফোর্সিং এজেন্সি বা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের মধ্যে সংঘাত, তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন। যদি এই প্রশ্নের দ্রুত সমাধান না করা হয় তাহলে যে ঘটনা আজকে পশ্চিমবঙ্গে ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি অন্য যে কোনো স্টেটে হতে পারে এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে এসে দাঁড়াতে পারে। অর্থাৎ পরোক্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা বড় সমস্যার দিক আজকে অঙ্গুলি নির্দেশ করেছেন বিচারপতি। তৃতীয়ত যে বিষয়টির দিকে তিনি আঙুল তুলেছেন তা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, তাদের যেমন কোনো অধিকার নেই যে কোনো একটি রাজনৈতিক দলের রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডেও কি হচ্ছে সে বিষয়ে খতিয়ে দেখার বা সেক্ষেত্রে হস্তক্ষেপ করার। ঠিক তার পাশাপাশি কোনো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, তাদের হাতে যদি সুনির্দিষ্ট অথরাইজেশন লেটার থাকে সার্চ অ্যান্ড সিজারের, অর্থাৎ তদন্ত করা, তল্লাশি করা, বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট বৈধ নির্দেশনামা তাদের হাতে যদি থাকে এবং আইনসঙ্গত তদন্ত যদি তারা করে, তাহলে কোথাও তাদেরকে বাধা দেওয়া যায় না। এবং সেখানেই কোর্ট প্রশ্ন তুলেছে যে সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের মোড়কে কেউ কি বাধা দিতে পারে, এই আইনি প্রশ্নটা তোলা হয়েছে। অর্থাৎ পরবর্তী শুনানি যখন
3 ফেব্রুয়ারি হবে তখন যে কার্যত এই প্রশ্নগুলোর ওপরেই শুনানির গতি প্রকৃতি নির্ভর করবে তা কিন্তু আজকের এই অবজারভেশন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। এর পাশাপাশি অর্ডারের পার্টে প্রথমেই যে কথা বলা হয়েছে যে সব পক্ষকে নোটিশ ইস্যু করা হয়েছে, 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে 3 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এই 2 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা করতে হবে সব পক্ষকে। এর পাশাপাশি যে কথা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিজিটাল এভিডেন্স নিয়ে চলে গিয়েছেন, সেখানে ল্যাপটপ রয়েছে, সেখানে মোবাইল ফোন রয়েছে, যে কথা স্বয়ং কপিল সিব্বল মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের হয়ে সওয়াল করার সময় তিনি নিজেই আদালতে বলেছেন সেই ইলেকট্রনিক ডিভাইসের কোনো রকম বা কোনো কিছু ট্যাম্পারিং, ক্লোনিং, কোনো রকম তথ্য যাতে নষ্ট না করা হয় তার প্রিজার্ভ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি এবং অফিস যে জায়গায় তল্লাশি হয়েছে এবং তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ যা এই মুহূর্তে রাজ্য পুলিশের হাতে রয়েছে বা কলকাতা পুলিশের হাতে রয়েছে তা যেন সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে, তা যেন নষ্ট করা না হয়, কোর্ট আজকে সেই নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি সলিসিটর জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তারা দফায় দফায় আবেদন করেন এবং পিটিশনেও তা উল্লেখ ছিল যে শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে ইডি অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেই এফআইআরের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইডি অফিসারদের বিরুদ্ধে কোনো রকম চরম পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ প্রশাসন। ঠিক এরই প্রেক্ষিতে অভিষেক মনু সিংভি তিনি পাল্টা একটি আবেদন করেন। অভিষেক মনু সিংভি তিনি রাজ্যের ডিজি, পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ তাদের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি বলেন যে প্রতীক জৈন সহ বাকিরা তাদেরকেও এই একই নিরাপত্তার মোড়ক দেওয়া হোক, তাদের এগেনস্টেও যেন কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া না হয় সে বিষয়ে কোর্ট নির্দেশ দিক। আর তখনই খুব তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি জানিয়ে দেন যে এক্ষেত্রে যদি তদন্তকারী এজেন্সির হাতে অথরাইজেশন লেটার থাকে, অর্থাৎ বৈধ নির্দেশনামা যদি থাকে, যদি বোনাফাইড ইনভেস্টিগেশন তারা করেন, অর্থাৎ যে তদন্ত তারা করছেন সেটা একটা বৃহত্তর চক্রান্ত বা বৃহত্তর কোনো অফেন্সের পার্ট, তাহলে কোনোভাবেই সেক্ষেত্রে কোর্ট বাধা দেবে না।